হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ক্লাসটি হচ্ছে গুণগত রসায়ন থেকে রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিউক্লিয়াস আবিষ্কার, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটিকে বলা হয় নিউক্লিয়াস আবিষ্কার। তাহলে আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিউক্লিয়াস আবিষ্কার। এর আগে আমরা শিখছি পরমাণু এবং পরমাণুর কণিকা সম্পর্কিত, অর্থাৎ পরমাণুর কণিকা হচ্ছে তিন ধরনের: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। আমরা মূলত স্থায়ী মূল কণিকা নিয়ে কথা বলছি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়। আজকে আমরা যে প্রোটন ও নিউট্রনের সমন্বয় যে নিউক্লিয়াসটি গঠিত সেটি সম্পর্কে আমরা শিখব। এখন নিউক্লিয়াস আবিষ্কার অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি এটি করেন বিজ্ঞানী রাদারফোর্ড। তার যে ব্যাখ্যা সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। নিউক্লিয়াস আবিষ্কার অর্থাৎ এটিকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এই যে নিউক্লিয়াস আবিষ্কার এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটি করার জন্য প্রয়োজন প্রথমে আলফা কণা। আসলে আলফা কণাটা কি? আলফা কণাটা হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে যে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয় সেটি আলফা কণা। তাহলে আলফা কণা হিলিয়াম পরমাণু, অর্থাৎ হিলিয়াম। এই হিলিয়াম পরমাণু থেকে যখন দুটি ইলেকট্রন ত্যাগ করবে, এই দুটি দ্বিধনাত্মক আয়নে যখন পরিণত হবে সেটিকে বলা হয় আলফা কণা। 1 নাম্বার এটি প্রয়োজন। 2 নম্বরের প্রয়োজন একটি পাতলা স্বর্ণের পাত। পাতলা স্বর্ণের পাত, এটির পুরুত্ব 0.0004 সেন্টিমিটার। এরপরে প্রয়োজন জিঙ্ক সালফেট আবরণ। এই তিনটির সাহায্যে বিজ্ঞানী রাদারফোর্ড এই নিউক্লিয়াসটির অস্তিত্ব প্রমাণ করেন, অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কার করেন, যেটিকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন আমরা দেখব এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কিভাবে করেছিলেন এবং এটি সম্পর্কে সে কিভাবে জেনেছেন সেটি সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা ধরে নিব, এটা চিত্রসহ ব্যাখ্যা করতেছি। প্রথমে আমরা ধরে নিব এটি একটি পাতলা স্বর্ণের পাত। এরপরে মাঝখানে যে জিঙ্ক সালফেট আবরণ, এটি জিঙ্ক সালফেট আবরণ ধরে নিয়েছি। অর্থাৎ এই আবরণটা দেখতে পাচ্ছি সেটিকে আমরা ধরে নিব পাতলা স্বর্ণের পাত, যেটির পুরুত্ব 0.0004 সেন্টিমিটার। তারপরে মাঝখানে যে আবরণটি দেখা যাচ্ছে সেটি জিঙ্ক সালফেট আবরণ। তিনি এই যে পাতলা স্বর্ণের পাত এবং জিঙ্ক সালফেট আবরণ সমৃদ্ধ এই যে পর্দার মধ্যে এই আলফা রশ্মিটা বিচ্ছুরণ করেন, অর্থাৎ আলফা কণাগুলার বিচ্ছুরণ করেন। যখন আলফা কণা বা আলফা রশ্মিগুলার বিচ্ছুরণ করেন তখন সে একটি অস্তিত্বের প্রমাণ পান, সেটি নিউক্লিয়াস আবিষ্কার। তাহলে আমরা সেটি দেখব। তার আগে চিত্রটা একটু সম্পূর্ণ করে নিই। আমরা ধরে নিব এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস, এখানে মাইনাস। তাহলে এখানে কি দেখতে পাই? আমরা এখানে প্লাস প্লাস দিলাম, প্লাস 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 প্লাস। তাহলে এইগুলাকে বলা হয় আলফা কণা। আলফা কণা। এখন তিনি যে সিদ্ধান্তে উপনীত হন, অর্থাৎ তিনি প্রথমে কাজটা করেন একটি পাতলা স্বর্ণের পাত নেন এবং জিঙ্ক সালফেট আবরণ নেওয়ার পরে তিনি যে কাজটি করেন, এই আলফা রশ্মিগুলা এই পাতলা স্বর্ণের পাতের মধ্যে ভেদ করেন, অর্থাৎ এই পাতলা স্বর্ণের পাতের মধ্যে আলফা কণাগুলো বিচ্ছুরণ করেন।
যখন এইখানে বিচ্ছুরণ করেন তখন তিনি দুটি জিনিস পরিলক্ষিত করেন। প্রথম জিনিসটা হচ্ছে কি, সবগুলা আলফা কণা বা হচ্ছে আলফা রশ্মিগুলা এই পাতলা স্বর্ণের পাত ভেদ করে বাইরের দিকে চলে যায়, কিন্তু কিছু সংখ্যক অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। এখন প্রশ্ন হলো কোনগুলা বিপরীত দিকে ফিরে আসে? এই যেই রশ্মিগুলা বিপরীত দিকে ফিরে আসে সেটি হচ্ছে কেন্দ্র বরাবর যে রশ্মিগুলা যায় সেগুলা বিপরীত দিকে ফিরে আসে। তাহলে তিনি ওই সিদ্ধান্ত থেকে উপনীত হন যে অর্থাৎ এগুলা কেন বিপরীত দিকে ফিরে আসে আর এগুলা কেন বাইরের দিকে চলে যায়। আমরা এখানে একটু এটাকে এভাবে সংজ্ঞায়িত করলে এগুলা বাইরের দিকে চলে যাবে, অর্থাৎ যেটা কেন্দ্র বরাবর যাবে সেটা বিপরীত দিকে ফিরে আসবে, অর্থাৎ এগুলো বাইরের দিকে চলে যাবে। যেহেতু আলফা কণাগুলা অর্থাৎ কেন্দ্র ছাড়া বাইরে যেগুলো আছে অর্থাৎ পুরা প্লেট অর্থাৎ পাতলা পর্দার পুরাটার ক্ষেত্রে আলফা কণাগুলো বাইরের দিকে চলে যায়, শুধু কেন্দ্র বরাবর যে আলফা কণা বিচ্ছুরণ ঘটে সেগুলো বাইরে না গিয়ে বিপরীত দিকে ফিরে আসে। তখন তার মনে প্রশ্ন জাগে যে এগুলা কেন বাইরে চলে যায় এবং এগুলা কেন বিপরীত দিকে চলে আসে। তাহলে এটার অর্থ হচ্ছে আমরা জানি হচ্ছে সমধর্মী আধান পরস্পরকে সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে। এরপর হচ্ছে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। সেখান থেকে সিদ্ধান্ত উপনীত হন যে আলফা কণাটা আসলে ধনাত্মক, অর্থাৎ এটি ধনাত্মক। যেহেতু আলফা কণাটা ধনাত্মক, এই যে পুরা পাতলা স্বর্ণের পাত অর্থাৎ পরমাণুর বাইরে এই যে স্থানগুলো রয়েছে অবশ্যই সেগুলো ঋণাত্মক, না হয় এটাকে আকর্ষণ করে বাইরের দিকে যাইতো না। অর্থাৎ এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আকর্ষণ করতেছে বিধায় এটা বাইরের দিকে চলে যায়, কিন্তু যেগুলো কেন্দ্র বরাবর চলে যায়, কেন্দ্র বরাবর যেগুলো যায় সেটা বিপরীত দিকে ফিরে আসে। কেন ফিরে আসতেছে? অবশ্যই কেন্দ্রটা ধনাত্মক, অর্থাৎ আলফা কণাটা ধনাত্মক। কেন্দ্রটা যদি পজিটিভ না হয়, অর্থাৎ কেন্দ্রটা যদি এই যে প্লাস অর্থাৎ পজিটিভ না হয়, এটাও বাইরের দিকে চলে যাইতো। যেহেতু পজিটিভ সেই জন্য পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত দিকে ফিরে আসে। তখন তিনি যে সিদ্ধান্ত উপনীত হন, তখন তিনি যে একটি মডেল পাশ করেন, অর্থাৎ মডেলের একটি স্বীকার্য উল্লেখ করেন, মডেলের প্রস্তাবনা পাশ করেন, সেটিকে বলা হয় যে রাদারফোর্ড পরমাণু মডেল। এই পরমাণু মডেলের প্রথম স্বীকার্য সেটি হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটি ভারী গোলাকার বস্তু কণা আছে, সেটির নাম হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ তিনি সিদ্ধান্ত উপনীত হন যেহেতু এরা পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত দিকে ফিরে আসে, বিপরীত দিকে যেহেতু ফিরে আসে সেজন্য তিনি মনে করেন মাঝখানে যে বস্তুটি আছে সেটি হচ্ছে ধনাত্মক, কারণ তো আলফা কণাটা ধনাত্মক, এই ধনাত্মক বিকর্ষণ করে বিপরীত দিকে ফিরে আসে। আর বাকি যেগুলো আছে কেন্দ্রের বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক, সেই জন্য এটাকে আকর্ষণ করে বাইরের দিকে চলে যায়। তো যে মডেলটি তিনি উল্লেখ করেন সেই মডেলটি সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা এখন জানব। রাদারফোর্ড পরমাণু মডেল। আমি এই চিত্রটা একটু অঙ্কন করি। এটি হচ্ছে এইভাবে, অর্থাৎ এদিকে এই চিত্রটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এই যে মাঝখানে যে বস্তুটা আছে এটা হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ এটি প্লাস ধনাত্মক। এই ধনাত্মকটাকে বলা হয় যে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে পি মানে প্রোটন, এন মানে হচ্ছে নিউট্রন, আর এখানে বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এই যে এটি হচ্ছে একটি রাদারফোর্ড পরমাণু মডেল। এখন আমরা এখান থেকে
আসলে ওই যে রাদারফোর্ড পরমাণু মডেল সি কার্য যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে 1 নম্বর সি কার্য। 1 নম্বর সি কার্যটি হচ্ছে এই যে এখান থেকে নিউক্লিয়াসের আবিষ্কার সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই নিউক্লিয়াসের আবিষ্কার সম্পর্কে তিনি ধারণা দেন পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ এই যে পরমাণুর কেন্দ্র, এটিকে নিউক্লিয়াসকে বলা হয় যে পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্রে একটি ভারী গোলাকার বস্তুকণা থাকে, সেটির নাম হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ ভারী গোলাকার বস্তুকণাটি ধনাত্মক হয়, ওই ধনাত্মক ভারী গোলাকার বস্তুকণাটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস পরমাণুর মোট আয়তন, অবশ্যই পরমাণুর কেন্দ্রে যেহেতু নিউক্লিয়াস অবস্থিত, সেই জন্য পরমাণুর মোট আয়তনের তুলনায় এটি অত্যন্ত নগণ্য। তাহলে আমি আবার রিপিট করতেছি, পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক ভারী গোলাকার বস্তুকণা আছে যেটির নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এটি পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এটি হচ্ছে প্রথম স্বীকার্য। এরপর আমরা জানবো হচ্ছে 2 নম্বর স্বীকার্যটি কী বলা আছে। 2 নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণুর কেন্দ্র বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। এটির কারণ হচ্ছে পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চার্জযুক্ত আধান রয়েছে, ঠিক তেমনিভাবে পরমাণুর বাইরে ততটি ঋণাত্মক আধান রয়েছে। অর্থাৎ হচ্ছে পরমাণুর ধনাত্মক আধান হচ্ছে, কেন্দ্রের ধনাত্মক আধান হচ্ছে প্রোটন, এবং হচ্ছে পরমাণুর বাইরে থাকে হচ্ছে এই যে ইলেকট্রন। এই যে প্রোটন এবং হচ্ছে ইলেকট্রনের চার্জের সংখ্যা সমান, সেই জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটনের চার্জ ইকুয়াল ইলেকট্রনের চার্জ, এই দুটি হচ্ছে সমান, সেজন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে এটি কেন হয়? প্রত্যেকটা পরমাণুর মধ্যে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে। আমি যদি ধরে নিই প্রোটনের চার্জ, অর্থাৎ যে কোনো একটি পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ 5টি প্লাস, অর্থাৎ 5টি পজিটিভ চার্জ, এটির অবশ্যই 5টি নেগেটিভ চার্জ বিদ্যমান থাকবে, অর্থাৎ হচ্ছে মাইনাস 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 মাইনাস। তখন কি করবে? এই প্লাস, এই মাইনাস, 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 অর্থাৎ একটি আরেকটাকে নিউট্রাল করবে, যার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এরপরে 3 নম্বর স্বীকার্যটা আসি, নাম্বার 3। এই 3 নম্বর স্বীকার্যতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পরমাণুর সাথে পৃথিবী এবং গ্রহের মধ্যে, সূর্য এবং গ্রহের মধ্যে তুলনা করেছেন নিউক্লিয়াস এবং হচ্ছে ইলেকট্রনের সাথে। অর্থাৎ তিনি ব্যাখ্যা করলেন যে এভাবে পড়ছে সূর্যের চারিদিকে গ্রহগুলো যেভাবে ঘুরতে থাকে, অর্থাৎ সূর্যের চারিদিকে আমরা জানি সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরতে থাকে। এই সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘুরতে থাকে ঠিক তেমনিভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এরপরে আরও বলেছেন ধনাত্মক কেন্দ্র বিশিষ্ট নিউক্লিয়াস এবং হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, অর্থাৎ এইখানে নিউক্লিয়াস আছে, এখানে ইলেকট্রন আছে, এদের মধ্যে আকর্ষণজনিত, যেহেতু অবশ্যই আকর্ষণ করবে, এটি প্লাস, এটি হচ্ছে কি মাইনাস, অর্থাৎ এটি ধনাত্মক চার্জ, এটি হচ্ছে ঋণাত্মক চার্জ, এরা পরস্পরকে আকর্ষণ করবে কোন দিকে? নিউক্লিয়াসের দিকে, সেই জন্য এটি হচ্ছে কেন্দ্রমুখী বল। এরপর হচ্ছে শুধু ইলেকট্রন তো ঘুরতে থাকে, ইলেকট্রন যখন ঘুরতে থাকে এটি কেন্দ্রের বাইরের দিকে, অর্থাৎ ইলেকট্রনটা হচ্ছে এরকম, কখনো কেন্দ্রের দিকে কখনো কেন্দ্রের বাইরে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরে যায়, নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিচের দিকে আসে। তাহলে একবার কেন্দ্রের দিকে ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, আবার শুধু ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনটির কেন্দ্রের বাইরের দিকে বল পরস্পর সমান। অর্থাৎ তৃতীয় স্বীকার্য থেকে আমরা যেটা পাই, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল ইকুয়াল বহির্মুখী বল, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল দুটি পরস্পর সমান। এটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য
এই যে উপস্থাপন করা হয়েছে। আমি আবার রিপিট করতেছি, প্রথম স্বীকার্যটি হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটি ভারী গোলাকার বস্তুকণা আছে, অর্থাৎ এটি হচ্ছে ধনাত্মক, এটি পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, অর্থাৎ এটির নাম হচ্ছে নিউক্লিয়াস। 2 নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট যতটি প্রোটন সংখ্যা রয়েছে, প্রোটনের চার্জ রয়েছে, ঠিক তেমনিভাবে ঘূর্ণনরত ইলেকট্রনের ততটি চার্জ রয়েছে, অর্থাৎ প্রোটনের চার্জ ইকুয়াল হচ্ছে ইলেকট্রনের চার্জ সংখ্যা সমান, সেই জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এরপরে 3 নম্বর স্বীকার্যটি বলা হয়েছে সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, শুধু ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান।